রাজনৈতিক দলগুলো ঠিক করবে গণভোটের সময়, অন্যথায় সিদ্ধান্ত নেবে সরকার। ফেব্রুয়ারিতে ভোটের অঙ্গীকার পুনর্ব্যক্ত। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে বিএনপি স্থায়ী কমিটি। প্রথম দফায় ঘোষণা করা হতে পারে শ'দুয়েক আসনের প্রার্থীর নাম। রাজধানীতে ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া, দেশ কোন দিকে যাবে নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, মন্তব্য সিইসির। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনে। ট্রাইব্যুনালে রামপুরে ঝুলন্ত যুবককে গুলিসহ দুজনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন জুলাই শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম। বৃষ্টির কারণে নভেম্বরেও হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু 283 জনের, আক্রান্তের সংখ্যা 71,000 ছাড়িয়েছে। আফগানিস্তানে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, 20 জনের মৃত্যু, আহত 180 জন। উদ্ধার তৎপরতা চলছে। এবং পরিচালকদের নিয়ে বিসিবির সভা বেলা 3টায়। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবিতে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেলেন রুবাবা দৌলা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। চলে যাব পুরো খবরে। গণভোট বিষয়ে রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ সময় বেঁধে দিল উপদেষ্টা পরিষদ। অন্যথায় সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উপদেষ্টা পরিষদ। পরিষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 17 অক্টোবর সংসদ প্লাজায় জুলাই সনদে সই করে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। এরপর থেকে জুলাই অভ্যুত্থানের পক্ষের অংশীজনদের নানা আপত্তি অনিশ্চয়তায় ফেলে সনদের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকায় জুলাই সনদের উপর গণভোট সহ অন্যান্য ইস্যুতে প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত নেবেন বলে আগেই জানিয়েছিল সরকার। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক, যেখানে রাজনৈতিক দলগুলোর এই মতভিন্নতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক দলগুলোকে আরো 7 দিন সময় দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আলোচনা বা বৈঠকের আয়োজনও রাজনৈতিক দলগুলোকেই করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। জুলাই সনদ প্রণয়ন ও গণভোটের বিষয়ে একমত হওয়ায় ঐক্যমত কমিশনের আলোচনায় অংশ নেওয়া সব রাজনৈতিক দলকেই ধন্যবাদ জানানো হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশ কিভাবে গণতন্ত্রের পথে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে আনসার ও ভিডিপির নিরাপত্তা মহড়া এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এবার নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব এবং অপপ্রচার ঠেকানো বড় চ্যালেঞ্জ হবে বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একটি কেন্দ্রের দৃশ্য এটি। আচমকাই ভোট কারচুপির অভিযোগ এনে কেন্দ্রে হানা দিয়েছে দুষ্কৃতকারীরা। এমন পরিস্থিতিতে প্রশিক্ষিত আনসার বাহিনীর কুইক রেসপন্স টিম তাদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাজধানীর ভাটারায় ভোট কেন্দ্রের মহড়ায় উঠে এসেছে এমন দৃশ্য। দুর্ঘটনায় কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন আনসার সদস্যরা তা তুলে ধরা হয় সেখানে।
মহড়া পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, দেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। গণতন্ত্রের পথে দেশ কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। এবারের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব ও অপপ্রচার ঠেকানো বড় চ্যালেঞ্জ হবে বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করবেন না, সাথে সাথে শেয়ার করবেন না, তথ্যটা যাচাই করে তার অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। সিইসি বলেন, 16 নভেম্বর পোস্টাল ব্যালটের অ্যাপ লঞ্চ করা হবে। পোস্টাল ব্যালটে নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তারা ভোট দেবেন। নির্বাচনকে সামনে রেখে এই প্রশিক্ষণটা। শফিয়া তাসনা, নিউজ 24, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা হয়েছে। উভয় বৈঠকেই লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন। বিএনপির বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে প্রায় 200 আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে অক্টোবর মাসের মধ্যেই 200 আসনে একক প্রার্থী তালিকার ঘোষণা দেয় বিএনপি। এছাড়াও আলোচনা হতে পারে জুলাই সনদ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে। বেলা 2:30টার দিকে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বেলা 3টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন স্থায়ী কমিটির সদস্যরা। মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে, কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এটা ওপেন এজেন্ডা। তথ্য তুলে ধরেছেন, আমার মনে হয় এর বাইরে আপাতত কিছু না বলাই ভালো। দর্শকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে 2:30টায়। সাংগঠনিক টিমের সদস্যদের সাথেও একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বিষয়গুলো নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফয়সাল, ভেতরে কিন্তু স্থায়ী কমিটির বৈঠক এখনও চলমান রয়েছে। আপনি জানেন যে আজকে কিন্তু জরুরি ভিত্তিতে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিন্তু একটি বৈঠকে বসে এবং বৈঠকে কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের বিষয়ে একক আসনে যে বিএনপির পক্ষ থেকে যে মনোনয়নের যে বিষয়টি সেটি চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং একই সাথে কিন্তু বেলা 2:30টায় আপনি যে সাংগঠনিক টিমের সদস্যের সাথে বৈঠকের কথা বলেন, সেই বৈঠককে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকে কিন্তু এখানে কিন্তু সাংগঠনিক টিমের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু গুলশান কার্যালয়ে আসতে শুরু করেছেন এবং স্থায়ী কমিটির বৈঠক শেষ হওয়ার পরপরই কিন্তু সেই সাংগঠনিক টিমের সদস্যদের সাথে কিন্তু আলোচনা হবে এবং সেই দুটি আলোচনাতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কিন্তু তিনি সভাপতিত্ব করছেন। এবং আজকের এই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা ধারণা করছি তার মধ্যে একটি হচ্ছে যে 300 আসনের মাঝে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা কিন্তু ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে সঙ্গে যারা ছিলেন তাদের জন্য কিন্তু তারা বেশ কিছু আসন তারা কিন্তু ছাড় দিতে যাচ্ছে এবং তারা কিন্তু বলেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু 200 আসনে বিএনপির একক মনোনয়ন দেবেন তাদের প্রার্থীকে এবং দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য কিন্তু দলের হাইকমান্ডের পক্ষ থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং একই সাথে কিন্তু জুলাই সনদের বিষয় নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হচ্ছে এবং সেই সাথে কিন্তু আমরা ধারণা করছি যে আগামীতে যে আজকের যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক ছিল সেই বৈঠকের নিয়েও তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে এবং দুপুর 3টা নাগাদ যে স্থায়ী কমিটির যে গণমাধ্যমের সাথে যে প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে সেখানে কিন্তু এই বৈঠকের আরও বিস্তারিত বিষয়ে আমরা জানতে পারবো বলে ধারণা করছি। তো এই ছিল গুলশান কার্যালয় থেকে আমার কাছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ তথ্য। ফয়সাল। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 7 নভেম্বর না হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হতো না, স্বাধীনতা বিপন্ন হতো, এমনটি মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে 7 নভেম্বর ও জিয়াউর রহমান প্রসঙ্গে আলোচনা সভায় এই মন্তব্য করেন। তিনি বলেন, 7 নভেম্বরের মাধ্যমে দেশের অরাজকতা দূর হয়েছিল আর জিয়াউর রহমান
বন্দি দশা থেকে মুক্তি পেয়ে এই দেশের দায়িত্ব নিয়ে জনগণকে জনশক্তিতে রূপান্তরের কাজ শুরু করেছিলেন। বাংলাদেশ জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে দলটি। তিনি বলেন, পিয়ার আরেক ফাঁসিবাদ। শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সোমবার ট্রাইব্যুনালে তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে তিনি 2 দফা গুমের শিকার হন। 2013 সালে মিরপুর থেকে তাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার অভিযোগে টানা 2 মাস তাকে নির্যাতন করা হয়। পরে 2022 সালে আবারও তাকে গুম করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সাক্ষ্য দেন নিহত নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা ও ইয়াকুব মিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী। এদিকে রামপুরায় কার্নিশে আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় পরবর্তী সাক্ষ্য আগামীকাল। তারা মনে করছিল তো আমি কোনো জঙ্গি টঙ্গি কিনা, তারা সবসময় ট্রাই করছিল আমি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কিনা। তারা আমার বাড়িতে পুলিশ থানায় খোঁজখবর নিচ্ছিল। তারা আমাকে এভাবে একদিন রাখলো, দ্বিতীয় দিন রাখলো, কোনো ফায়ার বোর্ডস কাউকে জানালো না, আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন কাউকে কোনো তথ্য দিচ্ছে না। তারা আমাকে সে সময় 2 দিন গুম করে রাখে। এটা হলো সিটিটিসি। সেই 2 দিন গুম করে রাখার পরে তারা আমাকে কোর্টে প্রডিউস করে। পরে আমি এই মামলায়, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, সেটাতে আমি 9 মাস জেল খাটি। দর্শকের বিষয়ে সবশেষ তথ্য জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। মাহমুদ, যেমনটি বলছিলাম, শেখ হাসিনা সহ 7 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি আপনার কাছে। আর 2 জন যে সাক্ষী ছিল রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তির উপর গুলি বর্ষণের, সেই 2 জনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়টি নিয়েও একটু জানাবেন। প্রথমে জুলাই মানবতাবিরোধী অপরাধের যে মামলায় আজকে সাক্ষ্য গ্রহণ হয়েছে সেই বিষয়ে আমি বলতে চাই। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় আজকে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। এখানে শহীদ যে একজন নাদিম, তার স্ত্রী কিন্তু আজকে ট্রাইব্যুনালে এসেছেন এবং তিনি এসে বলেছেন যে বিনা উস্কানিতে এবং কোনো কারণ ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার স্বামীকে গুলি করে হত্যা করে এবং এই ঘটনায় জড়িত যারা রয়েছেন প্রত্যেকের তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। এছাড়া আরেকটি ঘটনা ঘটেছিল রামপুরা এলাকায়। সেখানে শিশু মুসা তার দাদির কোলে করে আইসক্রিম কিনতে গিয়েছিল, তাকে গুলি করেছিল এবং এই গুলিটি মুসার মাথা ভেদ করে তার দাদির শরীরবিদ্ধ হয় এবং দাদি কিন্তু সেখানেই মারা যান। সেই ঘটনাটির প্রত্যক্ষদর্শী একজন দোকানের কর্মচারী ইয়াকুব, তিনি আজকে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়েছেন। তিনি এই ঘটনাটির বর্ণনা করেছেন এবং কিভাবে এই মুসা এবং তার দাদি সেখানে গুলিবিদ্ধ হলেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। এর আগের দিন কিন্তু মুসা ট্রাইব্যুনালে এসেছিলেন। 7 বছর বয়সী একজন শিশু এই গুলিতে তার মাথা ভেদ করে গেছে এবং রাষ্ট্রীয় খরচে সিঙ্গাপুরে তার যদিও চিকিৎসা হয়েছে, তারপরও কিন্তু তার শরীরের একটি অংশ অবশ, তিনি কথা বলতে পারেন না এবং নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। তো সবাই কিন্তু এই রামপুরায় যেভাবে গণহত্যা চলেছে জুলাই আগস্টে, বিশেষ করে 18 থেকে 20 জুলাই পর্যন্ত, সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে বিগত সরকারের আমলে 2 দফায় গুম হয়েছিলেন ছাত্রদলের একজন নেতা, তার নাম হচ্ছে মফিজুর রহমান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা করেছেন। তিনি বলছেন যে 2013 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা রাজপথে আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় মফিজুর রহমানকে উঠিয়ে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং 2 মাস তিনি গুম ছিলেন এবং পরবর্তীতে 2023 সালে এসে তিনি আবারও গুমের শিকার হন। সেই ঘটনায় তিনি ট্রাইব্যুনালে একটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন। ফয়সাল, এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্রসফায়ার আর আয়না ঘরের ভয়াবহ অভিজ্ঞতা এখনও মানুষকে তাড়া করছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময়েও অভিযোগ উঠেছে বিচার বহির্ভূত হত্যার। মানবাধিকার সংগঠন অধিকার বলছে, শুধু গেল 1 বছরে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন 40 জন আর রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে 281 জনের।
মানবাধিকার কর্মীদের দাবি এইসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে পতিত সরকারের সাথে বর্তমান সরকারের পার্থক্য থাকবে না। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ক্রসফায়ারের নামে হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। গুম করে কাউকে সরিয়ে দেওয়া হয়েছিল পৃথিবী থেকে, আবার কাউকে আটকে রাখা হয়েছিল গোপন বন্দিশালায়। মানবাধিকার পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা ছিল দেশে এবং বিদেশে। এ কারণে একসময় যুক্তরাষ্ট্র থেকে আসে র্যাবের উপর নিষেধাজ্ঞা। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গোপন কারাগার থেকে মুক্ত হন অনেকে। বর্ণনা দেন ভয়াবহ নির্যাতন, নিপীড়নের। নতুন বাংলাদেশে প্রত্যাশা ছিল মানুষ আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হবে না, সমুন্নত থাকবে মানবাধিকার। কিন্তু মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। অধিকার বলছে গেল বছরের আগস্ট থেকে এবছরের সেপ্টেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 40 জন। এর মধ্যে নির্যাতনে মৃত্যু হয়েছে 14 জনের, গুলিতে মারা গেছে 19 জন, পিটিয়ে হত্যা করা হয়েছে 7 জনকে, আর রাজনৈতিক সহিংসতায় মৃত্যু হয়েছে 281 জনের। মানবাধিকার কর্মী এলিনা খান বলছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে, না হলে বিগত সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমরা এই সরকারই এখন আমাদেরকে দেখতে পাচ্ছি যে সেটা নিরসন করতে পারে নাই। যে স্ট্যাটিস্টিক্সটা আসছে সেটা আসলে আশঙ্কাজনক। এই সরকারের সময় এগুলো বন্ধ করার জন্য অবশ্যই নৈতিকতা, মূল্যবোধ, জবাবদিহিতা এবং মনিটরিংটা বাড়াইতে হবে সব জায়গা থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, অধিকারের এমন রিপোর্ট তাদের নজরে আসেনি। আমি জানি না এই প্রতিবেদনটা আমার নজরে আসে নাই, এবং এখানে আসলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই জিনিসটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এটা আমার সঠিক জানা নেই। তবে কথা আমি নির্দ্বিধায় বলতে পারি, গত 5ই আগস্টের পরে নতুন সরকার গঠনের পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে এরকম কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা জাতীয় কোনো ঘটনা ঘটেনি। মানবাধিকার রক্ষায় পুলিশ এখন অনেক বেশি সতর্ক বলেও দাবি এই কর্মকর্তার। আতঙ্কিত হওয়ার মতো সেরকম কোনো কিছু ঘটনা নয়। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্জিত। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জাতীয় সংসদের 126 নং আসন পিরোজপুর 1-এ বইছে নির্বাচনী হাওয়া। পিছিয়ে পড়া এই জনপদের অন্যতম প্রধান সমস্যা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিতের দাবি এই অঞ্চলের মানুষের। এদিকে ভোটারদের প্রত্যাশার কথা মাথায় রেখে নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। গোলাম মোস্তফার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলার নামকরণ করা হয় ফিরোজ সর্দার নামক একজন প্রভাবশালী শাসকের নামে, যিনি 1753 সালে একটি যুদ্ধের পর এই অঞ্চলের নামকরণ করেছিলেন। এই জেলা 1984 সালে গঠিত হয়। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এই 3 উপজেলা নিয়ে পিরোজপুর 1 আসন। এই আসনে একটি পৌরসভা ও 21টি ইউনিয়ন। মোট ভোটার 3,86,776 জন। সুপারি ও ভাসমান বাজারের জন্য বিখ্যাত এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া তেমন একটা লাগেনি। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা হিসেব নিকেশ করছেন ভোটাররা। নারী ও তরুণ ভোটাররা বদলে দিতে পারে এই আসনের সমীকরণ। দক্ষ এবং শিক্ষিত এবং দূরদর্শিতা সম্পন্ন নেতৃত্ব গুণাবলী যাদের মধ্যে আছে, এরকম একজন প্রার্থী হিসেবে আমরা একজন প্রার্থী চাই। সৎ, যোগ্য এবং যারা সংসদে আমাদের কথা বলবে, পিরোজপুর 1 আসনের কথা বলবে, এরকম যদি কোনো প্রার্থী আমাদের দৃষ্টিতে আসে আমরা তাকে ভোট দিব। ভোটারদের প্রত্যাশা পূরণের পাশাপাশি নির্বাচিত হলে উন্নয়নের নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
পার্লামেন্ট নির্বাচনে আমি যদি হই তাহলে এই রাস্তাঘাটগুলা চোরের পিছনে সরকার দৌড়াবে, কিন্তু নতুন করে বরাদ্দ আনিয়া এই রাস্তাঘাটগুলা মানুষকে একেবারে সহনীয় পর্যায়ে রাখার জন্য যেটা করা দরকার কাজ, সেটা আমি ইনশাল্লাহ করব। মানুষ যেহেতু দুর্নীতিমুক্ত একটি সমাজ চায়, সন্ত্রাসমুক্ত সমাজ চায়, চাঁদাবাজ এবং মাদক মুক্ত সমাজ চায়, তো আশা করছি মানুষ আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দলীয় কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান সুশীল সমাজের। আমাদের এই অঞ্চলের মানুষ চায় যে একজন ভালো মানুষ যিনি সংসদে উনি এলাকার হয়ে কথা বলবেন এবং ন্যায্য কথা বলবেন। পিরোজপুরবাসী সমস্যার কথা সংসদে বলতে পারবে, তেমনি ধরনের যোগ্য শিক্ষিত প্রার্থী জনগণ বেছে নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমাদের যে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো আছে, বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ, সেগুলোর ঝুঁকি নির্ধারণ করে সেখানে আমরা কি ধরনের পুলিশি ব্যবস্থা নেব সে ব্যাপারেও আমরা কাজ শুরু করে দিয়েছি। ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করলেও পিরোজপুরে 1 আসনের ভোটের মাঠে এখন পর্যন্ত তাদের সক্রিয়ভাবে দেখা যায়নি। আলহাদি খান, নিউজ 24। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, চলমান ভাঙনে এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ নির্মাণের প্রকল্প অনুমোদন পেলেই কাজ শুরু হবে। সাইদুল ইসলাম পাবেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, আগের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে নদীর ভাঙন গ্রাস করছে এই অঞ্চলটিকে। ভাঙনে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব নদী পাড়ের হাজারো মানুষ। হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী বয়ারচর বাজার, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। এখন আমি হিসেবে অসহায় হিসেবে আছি। এখন আমি যে কোনো জায়গায় বাড়ি করুক, ওই জন্য আমার কোনো ব্যবস্থা নেই। বাজারগুলা গাড়ি নদী নালা ভাঙি চুরি এখন বাজারের ভিতরে ঢুকে যাইতেছে। এখন আমরা অসহায় অবস্থা আছি। বেড়ের কুলে কোনো রকম ঘর বাড়ি নিয়ে মানে কোনো ফলাই নিয়ে আমরা জিন্দগি কাটাই। এখানে মাদ্রাসা ছিল, মসজিদ আছিল, কবরস্থান আছিল, মাঠ আছিল, এগুলো সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নদীর স্রোতে অনেকগুলা ঘর ভেসে গেছে। এই মানুষগুলা এখন বাঁচার জন্য, এই মানুষগুলাকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের গৃহ এবং ভিটে মাটি রক্ষা করার জন্য অনতিবিলম্বে এই নদীবাঁধের টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। যদি এই টেকসই বাঁধের কোনো ব্যবস্থা সরকার না নেয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণে প্রকল্প মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করবে তারা। ইতিমধ্যে আমরা প্রকল্প দাখিল করেছি এবং সেটা ইতিমধ্যে মিনিস্ট্রিতে গেছে। আশা করছি খুব শীঘ্রই সেটা অনুমোদন পাবে। মেঘনার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা দুর্গতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে মধুমতি ব্যাংক পিএলসির সৌজন্যে অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের 2025-27 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন। সোমবার রাজধানীর মগবাজারে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন বাজুসের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আওয়াল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নতুন কমিটির নির্বাচিত হওয়ায় নির্বাচনের কোনো প্রয়োজন হয়নি। মূলত আইনি বাধ্যবাধকতায় বিগত কমিটির কোনো সদস্য নির্বাচনে অংশ নিতে পারেননি। নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানান। সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার 1.5% করার দাবিও জানান তিনি। আগামীকাল 15 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরেই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। আমাদের স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায়, সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। কাজেই অবশ্যই আমাদের এই সেক্টরটাকে লালন পালন করতে হবে, আমাদের এই সেক্টরটাকে দেখতে হবে। গেল 5 দিনের ব্যবধানে বগুড়ায় পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 25 টাকা। ব্যবসায়ীরা বলছেন
সম্প্রতি বৃষ্টি ও মৌসুমের শেষ পর্যায়ে পেঁয়াজের পাইকারি হাটে দাম বেড়ে যাওয়ায় বাজারে প্রভাব পড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে যাবে এমন প্রত্যাশা তাদের। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। আমাদের জন্য সমস্যা হচ্ছে এই এত টাকা পেঁয়াজ মনে করেন যে কিনে খাওয়ার জন্য একটু দাম কমলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য সুবিধা হবে। এখন হঠাৎ করে বৃষ্টি, কয়েকদিন বৃষ্টির কারণে হাটে বেদ আমদানি নাই, এখানেও আমদানি কমে গেছে, যার কারণে দাম বেড়ে গেছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানের উত্তরাঞ্চলে আবারও এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6.3। এখন পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 180 জনেরও বেশি। অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। বিবিসি জানায় স্থানীয় সময় রাত 1টার দিকে দেশটির অন্যতম বড় শহর মাজারি শরীফের কাছে এই কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে 28 কিলোমিটার নিচে। ভূমিকম্পের পরেই উদ্ধার তৎপরতা শুরু করেছে উদ্ধারকারী দল। দর্শক, এই ছিল সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।